This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হবে এর থেকে বড় কোনো প্রশ্ন বিশ্বাস করুন এই মুহূর্তে নেই। আর সব থেকে সঠিক উত্তর এই মুহূর্তে কে জানে, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তবে এই যে কি হবে আর কে জানের মধ্যে সত্যি কি কিছু নেই? নেই এত কিছু, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই। এক্ষেত্রে কয়েকটা জিনিস আছে জানেন তো, যেগুলোর কথা এই মুহূর্তে অন্তত না বললেই নয়। প্রথমত এই গোটা নির্বাচন পর্বের দিকে একবার তাকিয়ে দেখুন, দেখবেন গোটা নির্বাচন পর্বটাই কিন্তু একটা অদ্ভুত বিভ্রান্তিতে ভরা। এটা অস্বীকার করতে পারবেন না। কে শাসক কে বিরোধী বুঝতেই পারবেন না, গোড়াতেই গলদ। খেয়াল করে দেখুন, কমিশনকে মোটামুটি শাসক বানিয়ে ছেড়ে দিয়েছে তৃণমূল, আর নিজেরা বিরোধী দলের মতো হাবভাব দেখাচ্ছে। হয়তো ভাবছে যে তাহলে ওই ভোটাররা তাদের একটুখানি বিভ্রান্ত করে দেওয়া যাবে। তাতে সবথেকে বড় সুবিধা কী জানেন? এই যে ভোটে পালা বদল যে হয় নর্মাল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হয়, সেখানে যেটা প্রাথমিক শর্ত এই পালা বদলের, সেটা আপনারা জানেন ওই শাসক বিরোধী ভোট, মানে প্রতিষ্ঠান বিরোধী ভোট। এই প্রাথমিক শর্তটাই তো যদি একবার ওই কে শাসক কে বিরোধী এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, তাহলে সেখানেই তো গণ্ডগোল হয়ে যাবে। কে শাসক কে বিরোধী এটা যদি ভোটাররা বুঝতে না পারেন, এটা নিয়ে যদি বিভ্রান্তি হয়, তাহলে কার বিরুদ্ধে তারা তোপ দাগবেন, মানে ভোট দাগবেন? বুঝতে পারছেন কেন এবং কোথার থেকে এই বিভ্রান্তির সূত্রপাত? কিন্তু তবে আরেকটা জিনিস আছে, যারা ভোটের দুই পর্বের আগে আর পরে তৃণমূলের ভূমিকা কিন্তু এটা বাদ দিয়ে একটু পাল্টে হচ্ছে, সেটা অবশ্য ঠিক। এই দ্বিতীয় দফার ভোট বেটা পর্যন্ত আমরা কি দেখেছি? তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ তুলছে, এটা তো বুঝলাম। কিন্তু কেন বাড়াবাড়ি? তৃণমূলের এতদিন রাগ ছিল কমিশন নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে বাড়াবাড়ি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন ওই বাহিনীর গটমট চারপাশে বুটের শব্দ, এটা শুনলেই শহরের মহিলারা যেন হিল জুতো পুরে হাঁটেন, যাতে ওই গটমট বুটের শব্দের পাল্টা খট শব্দটা তৈরি হয়। মানে এই গোটা বিষয়গুলোর কারণ তো একটাই, ওই নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি। ভোটার আর ভোট বুথের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ওই নির্বাচন কমিশন বাড়াবাড়ি করছে, এটাই তো প্রধান অভিযোগ ছিল। সেটা এসআইআর হোক বা এরকম গাদা 2.5 লাখের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হোক, তাতে ভোটটা রক্তপাতহীন শান্তিপূর্ণ হয়েছে, এটা কিন্তু বাস্তব। কিন্তু এখন তো অভিযোগটাও ঘুরে গেছে। এখন তৃণমূল বলছে ওই নিরাপত্তাই চাই, মানে নির্বাচন কমিশনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটাই নাকি এখন তাদের মনে হচ্ছে না এতেও না অনেক ফাঁক ফোকর রয়েছে। কেন বলছে যেখানে ইভিএমগুলো রাখা রয়েছে সেই স্ট্রং রুমগুলো নিরাপত্তা নাকি ঠিক সেরকম না। এই নিরাপত্তাটা নিয়ে, স্ট্রং রুমের নিরাপত্তাটা কতটা স্ট্রং হওয়া উচিত সেটা নিয়ে তৃণমূল কিন্তু ভীষণ চিন্তিত। ভেবে দেখুন, ভোটের সময় যে নিরাপত্তাটাকে বাড়াবাড়ি মনে হচ্ছিল তৃণমূলের, এখন তাদের মনে হচ্ছে যে স্ট্রং রুমে সেই কড়াকড়িটা কেন সেই রকম হচ্ছে না। ঠিক আছে, তারা নিজের একটা বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন। এই বিকল্প জিনিসটা এই রাজনীতির ময়দানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে লোকে বিকল্প বেছে নিতে পারে না, বিকল্প আছে না নেই, এটা কিন্তু যে কোনো ভোটের সময় একটা খুব বড় প্রশ্ন, এবং আমাদের এখানকার এই ভোটটার ক্ষেত্রে সেটাও কিন্তু খুব বড় প্রশ্ন। তো বিকল্প ব্যবস্থাটা সেরকম আরেকটা খুব বড় প্রশ্ন, যেটা এবার তৃণমূল করছে। তারা পালা করে স্ট্রং রুমের বাইরে রাত জাগছে যাতে এই বিকল্প নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই পাহারাটা তো সব তৃণমূল প্রার্থী বসিয়ে দিয়েছেন, যে যেখানে আছেন, যেখানে ওই ভোট বাক্সগুলো রাখা আছে বা যেখানে গোনা হবে, সেই সব জায়গাগুলো তারা নিরাপদভাবে রাখার চেষ্টা করছেন, ঘিরে রাখার চেষ্টা করছেন। এবার দেখুন, যে জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এখন, অর্থাৎ যেখানে
এই ইভিএম মেশিনগুলো থাকবে, ভোট যন্ত্রগুলো থাকবে, বা যেখানে ভোট গোনা হবে সেই জায়গাগুলো নিরাপত্তা নিয়েই শাসক দল যদি প্রশ্ন তোলে, তখন তো এটাও আপনাদের ভাবতে হবে যে আচ্ছা, নির্বাচন কমিশন তার এই ভোটটা করার জন্য এত পরিশ্রম করলো, এত গাল খেলো, ভোটার তালিকাটাকে একদম মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিতর্কহীন ভোটার তালিকা বা সন্দেহহীন ভোটার তালিকা করার জন্য এই যে এত দিন ধরে এসআইআর টেসআইআর হলো, সেটা নিয়ে এত বিতর্ক হলো, তর্ক বিতর্ক সব কিছু আর কি, সেগুলো তারা কেন করলো? কেন এরকম 2.5 লাখের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে চারপাশে এত কড়াকড়ি করে ভোটটা করলো? সব এত কিছু করার পর তারা যেটা আসল সেই জায়গাটার সম্পর্কে কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারছে না। এতটা ফাঁক রেখে দিচ্ছে তারা যে শাসক দল এতটা সন্দিহান হয়ে উঠছে। এখানে আরেকটা প্রশ্ন, সন্দিহান তো হয়েছে বটে, কিন্তু কেন হয়েছে বলুন তো? তৃণমূলের সন্দেহ যে চোখের আড়ালে স্ট্রং রুমে ইভিএমে কারচুপি হতে পারে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পোস্টার ব্যালটগুলো আলাদা করার সময় সিসি ক্যামেরার ছবি দেখে কারচুপির অভিযুক্ত পর্যন্ত শশী বাজার কুণাল ঘোষ করে দিয়েছিলেন। যদিও নির্বাচন কমিশন পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে এবং বলেও দিয়েছিল নিয়ম মেনেই পোস্টাল ব্যালটগুলো বিধানসভা অনুযায়ী ভাগ করছিলেন কমিশনের কর্মীরা, এবং সেটা করার আগে সবকটা রাজনৈতিক দলকে ইমেল করে জানিয়েও দেওয়া হয়েছিল। এবার মেল যদি কেউ না দেখে থাকেন তার দায় তো আর নির্বাচন কমিশনের হতে পারে না। অর্থাৎ অভিযোগ করলেও অভিযোগের প্রমাণটা দিতে পারেনি তৃণমূল, এবং সত্যি কথা বলতে কি কমিশনের ব্যাখ্যা তাদের হজম করতে হয়েছিল, অর্থাৎ গ্রাহ্য করতে হয়েছিল, এবং সেটাকে ঠিক ধরে নিয়েই তাদের ধর্ণা তুলে ফিরে আসতে হয়েছিল। কিন্তু তা বলে অভিযোগ করাটা সেটা তো বন্ধ হয়নি। শাসক দল এক্ষেত্রে কী করেছে জানেন? স্ট্রং বিতর্ক বাঁধিয়ে বসে আছে স্ট্রং রুম নিয়ে। বর্ধমানের ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজিতে ইভিএমগুলো রয়েছে, ওইখানকার যে সমস্ত জায়গাগুলো ভোট হয়েছে তার ইভিএমগুলো সব ওইখানে রয়েছে। তো সেই স্ট্রং রুমের দেওয়াল বেয়ে তরতরিয়ে একজনকে ছাদে উঠতে দেখা গেছে। এবার দেখেই তো সবার চক্ষু চরক গাছ, এবং তৃণমূল তেরে ফুরে উঠে জোর গলায় বলতে শুরু করেছে, এ কি এ তো নিশ্চয়ই কারচুপি করবে, এইভাবে উঠলে কারচুপি না করে যাই না। অভিযোগ জমা পড়ে গেছে, কিন্তু মুশকিল হচ্ছে এক্ষেত্রেও তাদের অভিযোগটা পত্র পাঠ খারিজ করে দিয়েছে কমিশন। বলেছে ওই এসি, এয়ার কন্ডিশন মেশিন আর সিসি ক্যামেরা এগুলোতে ওই বিদ্যুৎ সংযোগের গন্ডগোল দেখা দিয়েছিল, তাই জন্যই নাকি মিস্ত্রি ডাকতে হয়েছিল। এবার যে লোকটাকে তত্তর করে ছাদে উঠতে দেখা গেছে সেই লোকটা আসলে মিস্ত্রি। দেখুন, এরপর সত্যিই বলার কিছু নেই, কিন্তু তৃণমূল ঠিক করেছে এই সমস্ত বিষয়কে যতই ব্যাখ্যা দিয়ে সন্দেহের নিরসন করে দেওয়া হোক, তারা একটা দৃষ্টিকোণ থেকেই দেখবে, কেন স্ট্রং রুমগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা থাকছে না, অথবা যতই তারা রজ্জু দেখুক এই যেখানে আর কি স্ট্রং রুমগুলোর আশেপাশে যেখানে ইভিএমগুলো আছে, সেই সমস্ত রজ্জুতে তারা প্রাথমিকভাবে সর্পই ভ্রম করবে, মানে সর্প দেখবে আর কি। ওই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই এর মতো সন্দেহ হলে আগে তো তারা অভিযোগ করবে, তারপর সেই সন্দেহ নিরসন হয়ে গেলে হবে, কিন্তু ছাড় দেওয়া হবে না। ওই রকম বেনিফিট অফ ডাউট দেওয়া, সে রাস্তায় নইবচ কিছুতেই হাঁটা যাবে না। আগে অভিযোগ তুলবে, এটা তৃণমূল নেত্রী কিন্তু ঠিক করে দিয়েছেন, আর তার দল সেই নির্দেশিকা মেনে চলবে, একদম অক্ষরে অক্ষরে মেনে চলবে, এটা কিন্তু মনস্থির করে ফেলেছে। পাইপে উঠে গেল, দড়ি দিয়ে উঠে গেল, এরা কারা যারা উঠে যাচ্ছেন? এবং এত তো তথাকথিত আর্মি নামানো হয়েছে, এত তো ভিজিলেন্স, 3 টায়ার, তার কিসের 3 টায়ার? এবার কে কিংবা কাকে অ্যালাউ করা হচ্ছে, কিভাবে? এতে তো জবাব তাদেরই দিতে হবে। মানুষের রায় ব্যালট বক্সে পড়ে গেছে, এবার ওইটা যেন সুরক্ষিত থাক। তাহলে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসকে এই লড়াইটা করতে হচ্ছে কেন? দেখুন, শশী পাজা যে কথাগুলো আশঙ্কার সুরে বললেন, সেই আশঙ্কা তো তার নেত্রীর গলায় আরও বেশি পরিষ্কার। গণনার আগে তৃণমূলের একটা অভ্যন্তরীণ বৈঠক ছিল, মানে আলাদা করে একটা লাস্ট মোমেন্টের সাজেশন যেরকম পরীক্ষার আগে দেওয়া হয় না, সেরকম ব্যাপার আর কি। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তার দলীয় কর্মীদের শেষ মুহূর্তের একটা টিপস, ওই সাজেশন সেটা দিয়ে দিয়েছেন, এবং সেটাকে নির্দেশিকাও বলতে পারেন।
কি করতে হবে, কি করা যাবে না। ওই বৈঠকে আসলে যে বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটার দুটো ধরন আছে, একটা নরম আর একটা গরম। কখনো কর্মীদের বলেছেন যে তারা যে পরিশ্রমটা করেছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের কর্মীরা যে লড়াইটা করেছে এবং যে লড়াইটা করবেন, মানে এই 2026-এ কর্মীদের এই লড়াইটা আসলে আগামী 50 বছরের জন্য একটা বিরাট ইতিহাস হয়ে থাকবে। আবার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বলেছেন যথেষ্ট বিশ্রাম হয়েছে, 4 দিন অনেক রেস্ট হয়েছে, এবার গণনা কেন্দ্রে সবাই যেন একদম ঝাঁপিয়ে পড়েন, এতটুকু গা ছাড়া দেওয়া যাবে না, শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ হয়ে বসে থাকতে হবে। আবার কখনো বলেছেন চিন্তার কোনো কারণ নেই, তিনি ভিক্টরি যখন দেখাচ্ছেন তখন কর্মীরাও ভিক্টরি চিহ্ন মানে জয়ের চিহ্ন দেখাতেই পারেন। মনোবল চাঙ্গা করার এটা কিন্তু একটা বড় অস্ত্র। এটা কিন্তু মানে এই ম্যানেজমেন্টের যারা যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এটা দেখে প্রচুর কিছু শেখার আছে, কিভাবে কর্মীদের চাঙ্গা রাখতে হয় এরকম পরিস্থিতিতে বিশেষ করে। এবং চারপাশে যখন বিভিন্ন বিভ্রান্তিকর খবর অন্তত তাদের জন্য আসছে, যখন এই সমস্ত এক্সিট পোল দেখিয়ে দিচ্ছে যে তারা মোটামুটি হেরেই গেছেন, এতে তো কর্মীদের কাঁধ ঝুলে যাওয়ার কথা। সেটা যাতে না হয় তার জন্য যে কখনো নরম কখনো গরম দেওয়ার দরকার পড়ে, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম দক্ষ ম্যানেজমেন্ট গুরুর মতো পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছেন। এবং আপনাকে মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় ম্যানেজমেন্ট গুরু খুব কম হয়। 15 বছর ধরে এইভাবে সরকার চালাচ্ছেন, এই রকম কঠিন পরিস্থিতি, এরকম দল, এত বড় একটা মানে দেখুন, সবাই বলেন যে দলটাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবাই, তো সেখানে তার নিয়ন্ত্রণটা কতটা কঠোর হওয়া দরকার, নইলে এত বড় দল এতদিন ধরে যতদিন সরকারে থাকবেন তত তো দলটা কলে বরে বাড়বে, এটাই তো স্বাভাবিক। সে সামলানো চারটিখানি কথা নাকি? তাই জন্য বিভিন্নভাবে এই মুহূর্তটা পর্যন্ত, শেষ মুহূর্তটা পর্যন্ত দলীয় কর্মীরা যাতে লড়াইয়ে থাকেন এবং চাঙ্গা থাকেন এবং সজাগ থাকেন, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের টোটকা দিয়েছেন। নরমগুলো তো মোটামুটি বুঝতে পারলেন আর কি। গরম, কর্মীদের পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের গাফিলতিতেই অতীতে বিষ্ণুপুরের মতো আসন হারতে হয়েছে। তাই এবার আত্মতুষ্টি বা ঢিলেমি কোনোটাই দেওয়া যাবে না, কারণ যে কোনো সময় নাকি হিসেব উল্টে দেওয়া হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। এবং সেই হিসেব উল্টে দেওয়ার ক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে যেটা তুলে নিয়ে এসছেন সেটা নিশ্চিত করে দেয় যে 5 বছর বাদেও তার মাথায় নন্দীগ্রাম ঘুরছে। ওইটা তিনি কিছুতেই এখন হজম করে উঠতে পারেননি। কর্মীদের বলেছেন 10 সেকেন্ড সময় পেলেই নাকি বিজেপি 50টা মেশিন বদলে দিতে পারে। এই উল্টে দেওয়ার আশঙ্কাটা তার মানে একটা কমন, জানেন তো, এইটা আমরা বুঝতে পারছি। এই আশঙ্কাটায় তৃণমূল আগাগোড়া ভুগছে কেন বলুন তো, এটাই আমরাও বুঝতে চাইছি, এটা বোঝার দরকার আছে। আজ সত্যজিৎ রায়ের জন্মদিন, তো তাই তার সৃষ্টির কাছ থেকে এই একটা কথা ধার করে বলতে ইচ্ছে করছে যে তৃণমূল নেতৃত্বের মধ্যে যে একটা সন্দেহপ্রবণ ব্যাপার দেখা যাচ্ছে না, এটা কিন্তু হাইলি সাসপিশিয়াস মনে হচ্ছে, অত্যন্ত সন্দেহজনক। কারণ কেউ যদি ঘর পোড়া গরু হয় তাহলে সে সিঁদুরে মেঘ দেখে ভয় পাবে, কিন্তু গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসই তো এ রাজ্যের শাসক। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভা, পাড়ার মন্দির কমিটির নির্বাচন, স্কুল কমিটির নির্বাচন, সমবায়, যেখানে যা কিছু নির্বাচন হয়েছে সব কিছুতেই তো তৃণমূল জিতেছে। সব থেকে বেশি তারা যখন জিতছে তাহলে তারা এত ভয় পাচ্ছে কেন? এবং এই যখন সবকটা জিতে ফেলেছে সেখান থেকে তারা সংশয় যে দেখাচ্ছে সেটার অভিজ্ঞতা বা সেই ধারণাটা পাচ্ছে কি করে? সংশয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আপনারা? কারণ সব থেকে বেশি ভোট গণনায় কারচুপি বা গণ্ডগোল বাঁধানোর যে অভিযোগ, সেগুলো তো সব থেকে বেশি তৃণমূলের বিরুদ্ধেই বিরোধীরা করেছে গত 15 বছরে। একমাত্র 21-এর ওই নন্দীগ্রাম নিয়ে বলার সুযোগ ছিল তৃণমূলের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে গণনা কেন্দ্রে লোডশেডিং করে তাকে হারানো হয়েছে, তার জন্য তো তারা আদালতেও গেছিলেন।
কিন্তু সেখানেও খেয়াল করে দেখুন, তৃণমূল নেত্রীর অভিযোগের তীরটা যার দিকে, সেই শুভেন্দু অধিকারীও তো প্রাক্তন তৃণমূলী। ফলে কখনো কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি একবার অভিযোগ ওঠে, মানে যা কিছু এই ধরনের অভিযোগ, ভোট গণনায় গণ্ডগোল ঠণ্ডগোলের যা যা অভিযোগ, সেগুলো একদিকে তৃণমূলের বিরুদ্ধে, আর একটা যে ব্যতিক্রমী অভিযোগ সেটাও তো প্রাক্তন তৃণমূলই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সব কিছুতেই তো ঘুরিয়ে কিন্তু সেই তৃণমূলের যোগই রয়েছে। তাহলে সেই যে এই যোগটা আর কি, এটা কাকতালীয় হতে পারে। এবং এই অভিযোগগুলো কোনোটাই কিন্তু প্রমাণিত নয়। বিরোধীরা অভিযোগ করেছেন, কোনোটা এখন অবধি প্রমাণ হয়নি, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিন্দুমাত্র সমস্যায় পড়েনি এতদিন। কিন্তু এই অভিযোগগুলো, এগুলো কি তাদের মনের মধ্যে রয়ে গেছে? মানে আমরা বোঝার চেষ্টা করছি কোনটা তাদের মধ্যেই এতটা সংশয়ের জন্ম দিচ্ছে। মানে ধরুন এই 15 বছরে এত যে নির্বাচন, সব কটাতেই তৃণমূল তো অত্যন্ত ন্যায্যভাবে জিতেছে। তা ন্যায্যভাবে যদি তৃণমূল জিতে যায়, এত নির্বাচনে যদি কোথাও কোনো গণ্ডগোল না হয়ে থাকে, বা হওয়ার সুযোগ যদি না থাকে, সম্ভাবনা যদি না থাকে, যদি সম্ভবই না হয়, সব তো ন্যায্য, তাহলে হঠাৎ তৃণমূল এইরকম সংশয়টা করছে কি করে? যে জিনিসটা তারা এতদিনে অভিজ্ঞতাতেই নেই, 15 বছরে যেটা হয়নি সেটা এবারই হবে, হতে পারবে, হওয়া সম্ভব, এটা ভাবছে কি করে? এইটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, জানেন তো। ফলে এই যে 2026 এসে তৃণমূলকে সামগ্রিকভাবে সারা রাজ্যের স্ট্রং রুম আর গণনা কেন্দ্রের নিরাপত্তা দেখে যে এত অভিযোগ করতে দেখছি, এটা দেখে কি মনে হচ্ছে জানেন তো, এতদিন ধরে তাদের বিরুদ্ধে বিরোধীরা যে অভিযোগগুলো করেছে, সেগুলো শুনতে শুনতে সম্ভবত তৃণমূলের বিশ্বাস হতে শুরু করেছে যে ভোট গণনায় তাহলে কারচুপি হওয়াটা সম্ভব। ওই গোয়েবেলস বলে ভদ্রলোক ছিলেন, আপনারা জানেন, ওই জার্মান কমান্ডার, তার থিওরিই তো এটা ছিল। একটা মিথ্যে কথাও যদি আপনি বারবার বলেন, তাহলে একটা সময় সেটাই সত্যি হয়ে যাবে। তা এতদিন পর্যন্ত বিরোধীরা যে অভিযোগগুলো করেছিলেন, সেগুলো তৃণমূল মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু তাহলে কি বারবার শুনতে শুনতে তাদের বিশ্বাস হয়ে গেছে যে না, এগুলো তার মানে হওয়া সম্ভব, ভোটের হিসেব তাহলে শেষ মুহূর্তে বদলে দেওয়া যেতে পারে? এটা কি তাদের সংশয় তৈরি হচ্ছে মনের মধ্যে? সেই জন্যেই কি আজ তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আত্মসন্তুষ্টির কোনো জায়গাই নেই। বিজেপি নাকি যেন তেন প্রকারেণ ক্ষমতায় আসার জন্য তারা মরিয়া। ফলে গণনা কেন্দ্রেও তারা নাকি ভোট চুরির চেষ্টা করবে। এবার দেখুন, এটা তো এই 2026 এসে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত কোটানকোট অভিযোগ, যে অভিযোগটা এতদিন তাদের বিরুদ্ধে উঠেছে, এখন তারা সেটা করছেন। একটু এই বদলে যাওয়া ভূমিকাটাই যা পার্থক্য। দেখুন, এবার প্রথম থেকে নির্বাচন কমিশনকে বিজেপির সঙ্গে জুড়ে দিয়ে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করতে করতে, কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারেণ ক্ষমতা ছিনিয়ে নেবে কথা বলতে বলতে এটা সত্যি হয়ে যাবে, এটা তৃণমূল সত্যিই বিশ্বাস করতে শুরু করলো কিনা সেটা বলতে পারবো না। কিন্তু তারা যে চরম সন্দেহপ্রবণ হয়ে উঠেছে, এটা কিন্তু বিলক্ষণ বুঝতে পারছি। হঠাৎ করে এই সিসিটিভিগুলো যে দৃশ্যগুলো আসে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এই যে বারাসাতে হয়েছে এটা কেন। এবং আমরা তো দাবি রাখবই, যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি, সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে। বন্ধ হওয়া উচিত নয়, তবে টেকনিক্যাল গ্লিচ হয়। যদি টেকনিক্যাল গ্লিচ আমরা অবয়ার সময় 8 ঘন্টার দেখতে পাই, এখানে আধ মিনিটের জন্য হলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কাউন্টিংয়ের দিন কিছু গন্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না, ধরো গালে বম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল, যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। দেখুন, সুযোগ বুঝে কে কার সঙ্গে কার তুলনা করে দিলেন, দেখলেন তো? রাজনৈতিক নেতারা কোনো চান্স ছাড়েন না। বলে দিলেন দিলীপ ঘোষ, ট্রাম্পের মতো এখানেও কেউ আছেন যিনি কিছুতেই হার স্বীকার করতে রাজি নন। এবার কার উদ্দেশ্য করে কথাগুলো দিলীপ ঘোষ বললেন সেটা তো
এমনিতে তিনি পরিষ্কার করে বলেননি, পরে তৃণমূলের নামটা করেছেন যে তারা নির্বাচনের ভোট গণনাটা বন্ধ করে দিতে পারে। কিন্তু দিলীপ ঘোষ যে জায়গাটা গিয়ে থেমেছেন সেটা তো আন্দাজ করে নিতে পারি, ধরে নেওয়া যেতেই পারে যে পরের পর্যায়ে যখন তিনি তৃণমূলের কথাই বলেছেন তাহলে তাদের নেতা হিসেবে তিনি তৃণমূলের সুপ্রিমোকেই ট্রাম্পের সাথে তুলনা করেছেন। কিন্তু সেক্ষেত্রে একটা কথা তো বলতেই পারি যে ভোটের ফল কী হবে না হবে সেটা হয়তো কেউ জানেন না, কিন্তু নির্বাচনটা এখানেও শেষ হচ্ছে না। এই যে ভেবেছিলেন এই এতদিন ধরে এসআইআর নিয়ে এত লাইন টাইন দিলাম, নথিপত্র দেখিয়ে নাম উঠলো, অথবা যাদের প্রথমে নাম উঠলো না তারপর আবার শুনানি টুনানি কত কিছু হলো, তাতে যদি বা নাম উঠলো তারপর ভোটটা দেওয়া যাবে কিনা এটা নিয়ে প্রচুর সংশয় টংশয় দেখা দিল। এত চারপাশে প্রচার, সেগুলো কান ঝালাপালা করলো এবং শেষ পর্যন্ত ওই চারপাশে সাঁজোয়া গাড়ি আর এই আধা সেনার ভিড়ের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতিতে আপনারা গিয়ে শান্তিতে এই যে ভোটটা দিয়ে ভাবলেন একটা বিরাট নিঃশ্বাস ছেড়ে বলেন উফ বাঁচা গেল, এবার শেষ তো হচ্ছে না, এটা তো নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ যুদ্ধটা ওখানে মোটেও শেষ হয়নি, আরও বড় যে যুদ্ধ অপেক্ষা করছে এই যাবতীয় কথাবার্তাগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আসল লড়াইটা এখনও বাকি। একটা নির্বাচন, হ্যাঁ, একটা রাজনৈতিক প্রক্রিয়া, সেটা ভোট ঠোঁটে ওই দেওয়া হয়ে গেলেই, ভোটারদের দেওয়া হয়ে গেলেই শেষ হয়ে যায় না। ওই যে ভাবলেন সব জয় পরাজয়ের ফয়সলা হয়ে গেছেন, এই নেতাদের সন্দেহবাতিক এবং এই পর যে সংশয়গুলো তারা প্রকাশ করছেন এটার থেকে তো পরিষ্কার যে তাহলে এই যুদ্ধটা এখানে শেষ হয়নি, যুদ্ধটা এখনও চলবে। আপাতত অন্তত 4 তারিখ ওই ভোটের ফল ঘোষণার সময় পর্যন্ত তো চলবে, কারণ নেতারা বলে দিয়েছেন ওই সময় পর্যন্ত, মানে যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এতটুকু আলগা দেওয়া যাবে না। বুঝতে পারলেন? এর একটা অন্য দিকও আছে বলছি আপনাদের, কিন্তু তার আগে একটা কথা বলুন, রাজনৈতিক নেতারা তো নিজের মতো করে গোটা বিষয়গুলো তারা তো বলে দেন এবং তারা সেই মতো তারা সমস্ত জিনিসটা ব্যাখ্যাও করে দেন। আমরা প্রাথমিকভাবে যদি তৃণমূল মনে করে যে এতদিন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার ভোট গণনা হয়েছে এবং সেই ভোট গণনার ক্ষেত্রে কোনো কারচুপি না হয়ে থাকে, তাহলে এবারও হওয়ার সম্ভাবনা নেই। এবার তৃণমূল তারা তো এবার ক্ষমতায় আসবে বলে আশাবাদী। খেয়াল আছে আপনাদের? এই দ্বিতীয় পর্বের আগে তৃণমূল বলেছে যে 235টার মতো আসনে তাদের জয় নিশ্চিত। আজকে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু আসন কমিয়ে তারা বলেছেন 200 আসনে জয়টা সময়ের অপেক্ষা। অর্থাৎ যে 2/3 আসন না পেলে বিজেপি তাদের বিধায়কদের ভাঙিয়ে নিতে পারে বলে কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ করছিলেন, সেই সন্দেহ থেকে তিনি তো ইতিমধ্যেই মুক্ত হয়েছেন বলে ধরে নিতে হবে। এটা তো ধরে নেওয়া যাবে, কারণ 2/3 আসন মানে তো 196, সেখানে 200 মানে আজকে যখন তিনি সেটা বললেন তখন ধরতে হবে 2/3 মেজরিটি তারা নিশ্চিত করে ফেলেছেন, সে আশঙ্কাটা কেটে গেছে। কিন্তু তারপরেও তাহলে এই অভিযোগটা ভাসিয়ে রাখা হচ্ছে কেন? তার কারণ এটা হচ্ছে রাজনীতির ধর্ম। তারা সবসময় এটা কিন্তু আপনি যখন কোনো কিছু একটা কাজ করতে, একটা প্রজেক্ট করতে গেলেন আর কি, তার সাফল্যের সঙ্গে সঙ্গে ব্যর্থতার সম্ভাবনাটাও কিন্তু মাথায় রাখতে হয়, কারণ সব কাজে আপনি সব সময় সফল হবেন এরকম মাথার দিব্যি তো কেউ দেয়নি। যদি ধরা যাক সাফল্যের জায়গায় ব্যর্থতা এলো, তখন কি হবে? এত বড় একটা দল, যে দলটা এতদিন ধরে শাসন করেছে, সে দলটা তো যদি ঘটনাচক্রে বিজেপির দাবি মতো যদি তারা ক্ষমতায় চলে আসে, সবাই তো নিজের দিকে দাবি করেছে, বিজেপিও করেছে, তো আমরা ধরে নিচ্ছি যে বিজেপির দাবিটা যদি সত্যি হয়, এই যে এক্সিট পোলগুলোর রেজাল্ট এটা যদি সত্যি হয়, তাহলে ধরতে হবে তৃণমূলের জন্য ব্যর্থতা অপেক্ষা করছে। তো ব্যর্থতা, একটা ভোটের ব্যর্থতাতে কি সব শেষ? এই যে বাম 34 বছর শাসন করলো, তারপর আজকের দিনে দাঁড়িয়ে গত নির্বাচনের পর্যন্ত তারা শূন্য। পার্টিটা কি উঠে গেছে? না, লড়াই করছে এখনো। কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, শূন্য। পার্টি কি উঠে গেছে? না।
তারাও আশা করছে এবার তারা কিছু ভালো কিছু করতে পারে। অর্থাৎ দলটা তার মানে থাকে, লড়াইয়ের জায়গাটা, ভবিষ্যৎ লড়াইটা তার মানে তার একটা প্রয়োজন আছে, বা এই দলের কর্মীদের ভবিষ্যতের জন্য তাহলে পরের 5 বছর ধরে টেনে দেওয়ার জন্য, মানে আরেকটা ভোট পর্যন্ত লড়াইয়ে রাখার জন্য একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। এবং খেয়াল করে দেখুন, তৃণমূলের এই যাবতীয় সাফল্য বা ক্ষমতায় থাকা, সব কিছুরই, ক্ষমতায় আসার থেকে ক্ষমতায় থাকা, পুরোটারই কিন্তু কেন্দ্রবিন্দুতে একটা জিনিসই রয়েছে, লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই জন্য ওই যে বিরোধী নেত্রীর যে তকমাটা, যে ভূমিকাটা, সেটা ভীষণ এনজয় করেন, এবং তার দলের লোকেরাও মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে বিরোধী নেত্রীর অবতারে অবতীর্ণ হবেন, তাকে হারানো খুব মুশকিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। তাই জন্যই তার মনে হচ্ছে যে সাফল্য আসবে না ব্যর্থতা সে তো পরের কথা, কিন্তু ভালোটা আশা করছেন, সেটা প্রকাশ্যে বলছেন। খারাপটার জন্য তো একটা প্ল্যান বি, একটা প্রস্তুতি রাখতে হবে। সেই জন্যেই কি তিনি এমন অভিযোগগুলো তুলছেন, যে অভিযোগগুলোকে সামনে রেখে যদি কোথাও ব্যর্থতাও আসে তাহলে লড়াই করা যাবে, সেখান থেকেই হয়তো লড়াইটা শুরু করে দেবেন। হয়তো সেই জায়গার থেকেই হাইকোর্ট তাদের অভিযোগ খারিজ করে দেওয়ার পরেও তৃণমূল সুপ্রিম কোর্টে ছুটেছে। টানা পরপর সমস্ত বিষয়, যে সংঘাত, একটা ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত লড়াই কিন্তু শেষ করছে না তৃণমূল। ভোটের লড়াই শেষ হয়েছে তো কী হয়েছে? কর্মচারীদের, দলের কর্মীদের ওই যে বলেছেন যে আপনারা সবাই বেশ কিছুদিন তো নিশ্চিন্তে বিশ্রাম টিশ্রাম করেছেন 4 দিন, এবার কিন্তু আর গা ছাড়া দেওয়া যাবে না। এবং তারা সেইটুকুনি বিশ্রামও যে নেননি, সেটা তো দলের নেতৃত্ব প্রমাণ করে দিয়েছেন। লড়াইটা তারা কনস্ট্যান্ট রেখেছেন। সেটা কি ওই দিকে তাকিয়েই প্ল্যান বি, যাতে দলকে কোনো সময়ই লড়াইয়ের বাইরে বেরোতে না দেওয়া যায়, কর্মীদের যেন কোনো সময় লড়াইয়ের বাইরে না দেওয়া যায়, সেটা ব্যর্থতা আসুক বা সাফল্য। কারণ যদি ওটা না থাকে তাহলে দলটার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এটাই কি মাথায় আছে তৃণমূল নেতৃত্বের? আর সেই জন্যেই তারা ওই বললাম, হাইকোর্টে তারা গেছিলেন যে গণনায় কেন্দ্রীয় কর্মীদেরই কেন শুধু ব্যবহার করা হবে, কমিশন কেন এটা করছে, এবং এক্ষেত্রে কমিশন বিধিভঙ্গ করেছে, এই অভিযোগ তারা করেছিলেন। তো হাইকোর্টে সেই অভিযোগটা ধোপে টেকেনি, খারিজ হয়ে গেছিল, সুপ্রিম কোর্টে চলে গেছিল তৃণমূল। খেয়াল করে দেখুন লড়াইটা, মানে যতই একবার ধাক্কা খান পরেরটায় আরেকবার চলে গেছে তারা। হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টেও কিন্তু তাদের দাবিটা গ্রাহ্য হয়নি। কমিশন কোনো রকম নিয়ম বিরুদ্ধ কাজ করছে না, এটা পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলে দিয়েছেন যে গণনার টেবিলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকলেও, মানে যে তাদের যে পুরো নির্দেশিকা রয়েছে তার মধ্যে রাজ্যের কর্মচারীদের রাখার কথাও তো বলা হয়েছে, এবং রাজ্যের কর্মচারীদের মধ্যে থেকেই রিটার্নিং অফিসারদের নিয়োগ করা হয়েছে। সুতরাং তৃণমূলের আশঙ্কা বা অভিযোগ কোনোটাই ঠিক নয় বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা। কোনো আদালতই যখন তৃণমূলের কথা মানতে পারলো না, তাদের মানে যে দাবি সেটাকে গুরুত্ব দিল না বা গ্রাহ্য করলো না, তখন তো বুঝতে হবে যে তৃণমূল যে যুক্তিগুলো দিচ্ছে সেগুলো কোনোভাবেই যুক্তিযুক্ত না। দেখুন আদালতই তো শেষ কথা। তাদের যদি মনে হয় তৃণমূলের দাবি যুক্তিযুক্ত না, আপনি আমি কে, আমাদেরও মানতে হবে তারা অযৌক্তিকভাবে এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। সে তো আদালতের সামনে, আপনার আমার সামনে, সেটা কিন্তু ওই প্ল্যান বি, লড়াইয়ে রাখা। আর এটারও কিন্তু একটা দ্বিতীয় দিক আছে, মুশকিল হচ্ছে এটাই। এইভাবে লড়াইটার জন্যেই যদি লড়াইটা আপনি চালিয়ে যান, আর প্রত্যেকটা জায়গাতেই যদি আবার ধাক্কা খান, তাহলে কিন্তু আবার কর্মীদের মনোবলও ধাক্কা খেতে পারে। গণনার আগে তৃণমূলের কোনো আশঙ্কাই ধোপে টিকছে না। তারা যা বলছে হয় কমিশন নয় আদালত খারিজ করে দিচ্ছে, এটা যদি আবার কর্মীরা বিশ্বাস করতে শুরু করেন, তাদের দুটো মুশকিল। এক, তারা মনে করবেন যে তারা সব জায়গাতেই কি তাহলে হেরে যাচ্ছেন, তখন তাদের মনের মধ্যে আসবে তাহলে পরের লড়াইটা সেখানে কি হবে। এবং তার থেকে বেশি তাদের আরেকটা আশঙ্কা চেপে বসবে যে তাহলে কি
সত্যি সত্যি এই ভোট গণনার সময়েও তারা শুধু হেরে যেতে পারে, ভোট গণনার সময়ের জন্যেই হেরে যেতে পারে, এটাও কি হতে পারে? সেক্ষেত্রে কিন্তু মনোবল ধরে রাখাটা খুব মুশকিল হতে পারে। আর সেই জন্যেই এইগুলোর পাশাপাশি ওই বললাম ভোকাল টনিক, এই যে শেষ মুহূর্তের ক্লাস আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের নিয়েছেন, সেটা এই সমস্ত নেতিবাচক জিনিসগুলোকে মাথায় রেখে। এরা চেয়েছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়েই পুরো কাউন্টিং প্রসিডিওরটা কন্টিনিউ করাতে। আমাদের আপত্তির জায়গা এই কারণেই ছিল, কারণ আমরা ঘরপোড়া গরু, তাই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আজকে কোর্টের নির্দেশে রাজ্যের প্রতিনিধি, রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবেন। ভোট চুরি রুখবে বাংলা এবং চতুর্থবার মামাটি মানুষের সরকার গঠন করবে পশ্চিমবঙ্গের মানুষ। যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না। My order of 13th April never said central government or state government. It said at least one of them should be central government. Depending on the situation, that order was challenged in the High Court, dismissed, challenged on the Supreme Court on a Saturday by a special bench, again dismissed. দেখুন, একটা কথা কিন্তু সত্যি, জানেন তো, মানে কত কিছু আমরা এই নেতাদের বা দলগুলোর কাজকর্ম থেকে জানতে পারি, যেগুলো নর্মালি বোঝা যায় না। এই যে তৃণমূলের আজকে যদি গণনা প্রস্তুতির বৈঠকটা না থাকতো, আমরা যেরকম জানতেই পারতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যরাতে স্ট্রং রুমে ছুটে গেলেও অধিকাংশ তৃণমূল কর্মী দ্বিতীয় পর্বের ভোটের পর 4 দিন বিশ্রাম নিয়েছেন। তেমনি তৃণমূল সুপ্রিম কোর্টে না গেলে আমরা জানতেও পারতাম না যে বাঙালি ঠিক কতগুলো টুকরো হয়ে গেছে, বা রাজনীতিকরা বা রাজনীতির চোখে বাঙালি ঠিক কতগুলো টুকরো টুকরো হয়ে গেছে। জানতেন আপনারা? আমরা তো জানতেই পারতাম না যে সরকারি কর্মী কেন্দ্রের বা রাজ্যের বাঙালি, কিন্তু তৎসত্ত্বেও সেই সরকারি কর্মীদের মধ্যে শুধু ডিএর ফারাক নয়, আরও একটা ফারাক রয়েছে। সেই ফারাকটাই তৃণমূল আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল রাজ্যের কর্মচারীরা তাদের কাছে বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য, আস্থাভাজন, অথচ এ রাজ্যেরই যে সমস্ত বাঙালি কেন্দ্রীয় সরকারের চাকরি করেন তারা কিন্তু ভরসাযোগ্য না, শাসক দলের চোখে একটু আলাদা। মানে অনেক বাঙালির মধ্যে তার একটা আলাদা টুকরো, এইটা এই মামলাগুলোর থেকে বোঝা গেল। তেমনি আমাদের মাথায় এর পাশাপাশি আরেকটা বিষয় ঢুকে গেছে, ভোট বিষয়টা। ওই বলছিলাম, যেখানে ছেড়েছিলাম সেখান থেকে এবার ধরছি। আপনারাও বুঝে গেছেন এতক্ষণে যে গোটা ব্যাপারটা ওই রবীন্দ্রনাথের ছোট গল্পের ডেফিনেশনের মতো, শেষ হইয়াও হইল না শেষ। বা ধরুন আজকের দিন হলে রবীন্দ্রনাথ ছেড়ে দিন, জেন জিটি ওই গল্পগুলোর কথা ঠিক রিলেট না করতে পারে আর কি। তো সুতরাং তাদের জন্য মেগা সিরিয়াল রয়েছে বা ওটিটি রয়েছে, ওই যে, অথবা এই বিভিন্ন সিকুয়েল দেখবেন শেষ একদম সিনে গিয়ে একটা ইঙ্গিত দিয়ে দেয় যে এর পরে আবার এটারই ধারাবাহিক আরেকটা, এর পরের পর্বটা সিনেমাটা আসছে আর কি। চলছে তো চলছেই, মোদ্দা কথা হচ্ছে এইটা, আমরা ভোট দেওয়ার পরেও, জনমত ইভিএম বন্দি হয়ে যাওয়ার পরেও ভোটের লড়াই যে শেষ নয়, আমাদের মতামতটাই যে শেষ কথা নয়, ভোটের ফল যে তারপর অন্যরকম হতে পারে, সেটা রাজনৈতিক দলগুলো আমাদের শেখাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে ইচ্ছে করছে, জানেন তো, আচ্ছা বলুন তো, তাহলে সত্যি সত্যিই আমাদের মতামতের আদৌ কি কোনো মূল্য আছে? এই যে ভোটের সময় আমরা শুনতাম, এবারও দক্ষিণ 24 পরগনা আমাদের শুনিয়েছে যে ছাপ্পা ভোট টোট হয়, মানে আপনি ভোট দিতে গিয়ে দেখলেন আপনার ভোট পড়ে গেছে, আপনি ভোট দিলেন না, অন্য কেউ আপনার ভোট দিয়ে দিল। এটা আপনারা, আর আগে তো এটা আকছাড়ি শোনা যেত আর কি। তো সেই সময় তখন আমাদের মনে প্রথম প্রশ্ন জাগতো যে তাহলে আর আমাদের ভোটের গুরুত্বটা কোথায়? ভোটের ফল ঘোষণার আগে শুনছি এবার যতই একটা প্রায় গোলমালহীন ভোট আমাদের কমিশন উপহার দিক, আমাদের মতামতটা পাল্টে যেতে পারে। এটাও কখনো ভেবেছিলেন?
অবশ্যই এমনিতে আমরা জানেন তো আমাদের মতামতের সত্যিই গুরুত্ব নেই বলেই তো ওই ভোটের সব পর্ব মিটে যাওয়ার পরেও, মানে যখন আপনি নিশ্চিত যে ঘোষণাটা অবধি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের সজাগ থাকতে বলেছেন, সেই সময়টার সেই আলটিমেট মোমেন্টটা সেটাও পেরিয়ে যাওয়ার পর যখন দেখলেন আপনারা জয়ী প্রার্থী, যাকে আপনারা ভোট দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করে জয়ী করেছিলেন, তিনি বিজয় মিছিল টিছিল করে ফেলেছেন, আপনাদের মনে হলো এটাই তো আমরা ঠিক করেছিলাম। দেখলেন তিনি আপনাদের ঠিক করাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যাদের হারিয়েছিলেন সেই পার্টিতে জয়েন করে গেলেন। আমাদের মতামতটা যে আসলে মূল্যহীন, আমাদের যে কোনো মূল্যই নেই, সেটা তখন আমাদের চোখের সামনে খুব বড় বড় করে ফুটে ওঠে। আমাদের মতামত যে এই রাজনীতি কতটা মূল্যহীন করে দেয়, সে যতই নির্বাচন কমিশন আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন, আমাদের এখানে ভোট সংস্কৃতি বদলে দেওয়ার চেষ্টা করুন, আজকের পুনর্নির্বাচনটা দেখলেন, বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদের নিয়ে এরকমই ছেলেখেলা করে যে কোনো সিংহম টিঙ্গম এসেও এ রাজ্যের ভোট সংস্কৃতিটাকে বদলাতে পারবে না। অবশ্য একটা অসুখ একদম শরীরের মধ্যে গেঁড়ে বসলে তাকে একবারে চটজলদি ম্যাজিকের মতো সারিয়ে দেওয়া যায় না, এটাও বাস্তব। আজ মগরাহাট আর ডায়মন্ড হারবারের যে 15টা বুথে ফের ভোট নেওয়া হয়েছে, কেন হয়েছে সেটা তো আপনারা জানেন, যে 29 তারিখ ওই ভোটগুলো ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছে বা কারচুপি হয়েছে বলেই তো অভিযোগ উঠেছে। কোথাও সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও আতর টাতর লাগিয়ে দেওয়া হয়েছিল। মোদ্দা কথা হচ্ছে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা ন্যায্য ভোটের পরিবেশ তৈরির চেষ্টা নির্বাচন কমিশন করেছিল, সেগুলো হয়নি। সোজা বাংলাতে তাই কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সরেজমিনে দেখে রিপোর্ট জমা করেছিলেন, না সেই রিপোর্টের ভিত্তিতেই আজ ফের ভোট নেওয়া হয়েছে। কিন্তু তাতেও কি সবাই ভোট দিতে পারলেন? ভাবুন, বহু মানুষ তারা তো শুধু এই ভোটটার জন্য ভিন রাজ্য থেকে রুজি রোজগার ফেলে এ রাজ্যে ফিরেছিলেন। পরিযায়ী শ্রমিকরা, তাদের জন্য একটা দিনও খুব খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু 29 তারিখ ভোটটা দিয়েই পরের দিনই ফিরে গেছেন তাদের কর্মস্থলে। এবার আবার যে ভোটটা হলো সেটা দেওয়ার জন্য কজন রয়ে গেলেন? তাহলে যারা ভোটটা আগের বার দিয়েছিলেন রাজনীতির কিছু কারবারির জন্য, তাদের সেই ভোট দেওয়াটা ব্যর্থ হয়ে গেল। ভিন রাজ্য থেকে এলেন, ভোট দিলেন, সেই ভোটটা নষ্ট হলো, পরিশ্রম জ্বলে গেল। অথচ এই ভোটের মূল্য রক্ষা করতেই দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে যোগী সরকারের ওই দাবাং অফিসার অজয়পাল শর্মাকে এনেছিল কমিশন। বিতর্ক হয়েছে, কিন্তু রাজ্যের ভোট সংস্কৃতি সেটা পাল্টাতে পারলেন কি? রাজনৈতিক দলগুলো সেই সংস্কৃতির বদলটা আটকাতে এতটা মরিয়া বলেই কি পরিযায়ীদের ভোটটা মগরাহাট আর ডায়মন্ড হারবারে নষ্ট হলো, আর ফলতায় একটা অন্য সংশয় তৈরি হলো। শুধুমাত্র রিপোর্টগুলো করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা, যেই লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা, যেখান থেকে 7 লক্ষের বেশি মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লোকসভার অন্তর্গত বিধানসভাগুলোকে যদি কিছুটা পোল পার্সেন্টেজ কমানো যায়, যাতে যদি মার্জিন কিছুটা কমানো যায়। আমরা কেন আরও যে 12টা যে ক্যান্ডিডেট সকলে স্ক্রুটিনিতে প্রেজেন্ট ছিল, সেই স্ক্রুটিনিতে তাহলে আমাদেরকে দেখানো উচিত ছিল যে কোনো বুথে কোনো জায়গায় টেপ মারা ছিল, তার কী প্রমাণ আছে। মুখে বললো কেউ টেপ মারা আছে, সেটা তো আমরা বিশ্বাস করবো না, তাহলে আমাদের প্রমাণ দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। ভোট আগের দিনও শান্তিপূর্ণভাবে হয়েছে, আজকেরও শান্তিপূর্ণ হয়েছে। মানুষ বিরক্ত, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে দ্বিতীয়বার, সেই জন্য মানুষের জবাব ইভিএমে। পরিবার অনেকে মানে 90% এসেছিল, তত তো বেরিয়ে গেছে। তারা কি ভোট দিয়েছিল? হ্যাঁ, ভোট দিয়েছিল অনেকে, তারা সব চলে গেছে। আবার খবর দিয়েছিল, বলে এই মুহূর্তে আবার কী করে যাবো, গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, যেতে পৌঁছাতে পারবো না, ট্রেন পাবো। ব্যাপক ভিড় ছিল এখানে, ভোটও হয়েছিল, কিন্তু 2 নম্বরে একটা টেপ মারা ছিল, অনেকে বিজেপির সিম্বল। কাল রাত 9টার সময় জানতে পারছি আমরা, তাদের খবর কত, অনেকের ফোন নেই, তারা কি করে আসবে? বুঝতে পারলেন? আজ সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে, পরিযায়ীদের একটা অংশ ভোট দিতে পারেননি। তারপরেও ডায়মন্ড হারবার আর মগরাহাটের 15টা বুথের
পুনর্নির্বাচনে 90% বেশি ভোট পড়েছে। এবার আপনারা বলবেন যে, ভাববেন যে সত্যি তো এখানেও তো 90% পড়ে গেল, তাহলে গন্ডগোলটা কোথায় হয়েছিল? এক্ষেত্রে দুটো কথা বলার আছে। প্রথমত, আপনাদের মনের মধ্যে যদি এই সংশয়টা জন্ম নেয়, তাহলে দ্বিতীয়বারেও কি কিছু করা গেল না? যাদের যা করার তারা কি সেটা করেছেন? এটা আপনাদের ভাবনা চিন্তা এবং নির্বাচন কমিশনের বিচার করে দেখার বিষয়। তাদের তো কি সব এআই টেআই লাগানো ক্যামেরা ট্যামেরা আছে, সেটা তারা যা ঠিক করবেন। কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে। এই যে বুথগুলোয় ভোট হলো, তার এক একটাতে তো 99% ভোট পড়েছিল। 99% থেকে যদি সেটা 90% নেমে আসে, তাহলে আপনাদের ধরতে হবে 9% হয় পরিযায়ীরা চলে গেছেন, অথবা ওই যারা এসছিল ভোট দিতে তেনারা আবার ফেরত চলে গেছেন। তেনারা মানে জ্যান্ত নামৃত যে জিনিসটা খোঁজ খবর করে এত এসআইআর হলো, সেরকম কিছু হতে পারে আর কি। এটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে ধরতে পারেন আর কি। আর হাত যশ বলে একটা বিষয় আছে তো নাকি, একদম সেগুলোকে এক কথায় সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যাবে, হয় নাকি? তো সে যাক 9%, ঠিক আছে, কম কি? সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব সীমিত রাখা হয়েছে ওই ভোট করানো পর্যন্ত। ভোটের পরেও হিংসা ঠেকাতে যদি কমিশনের দিকেই তাকাতে হয়, সেটা রাজনৈতিক দাবি হতে পারে, কিন্তু নৈতিক দাবি কিনা বা এই পরিস্থিতিতে সেইটা কাঙ্ক্ষিত কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু দুদফায় এরকম ভোট দেখে মানুষের প্রত্যাশা তো বেড়ে গেছে। পঞ্চায়েত ভোট আর উপনির্বাচনে যাদের পরিবারের কেউ খুন হয়েছে রীতিপর্বে, আমাদের এই দীর্ঘদিনের সাম্প্রতিক অতীতের এই যে রক্তময় নির্বাচনগুলো আমরা দেখেছি, যে রক্তময় নির্বাচনগুলোতে যে পরিবারের কেউ রক্ত ঝরিয়েছেন বা কাউকে হারাতে হয়েছে, তারা এই রক্তপাতহীন নির্বাচন দেখে এখন তো আক্ষেপ করছেন। তাদের মনে হচ্ছে, সময়ে যদি ওই ভ্যানিশ কুমার থাকতেন, তাহলে তাদের পরিবারের লোকগুলো হয়তো ভ্যানিশ হয়ে যেত না। 2025 সালের 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দি গ্রামে নেমে এসেছিল হাহাকার। উৎসবের অছিলায় বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে হত্যা করা হয় 9 বছরের তামান্না খাতুনকে। মেয়ের বিচার পেতে তামান্নার মা সাবিনা ইয়াসমিন লড়ছেন ভোটে। কালীগঞ্জে বাম প্রার্থী তিনি। রক্তপাতহীন নির্বাচন দেখে তাঁর আক্ষেপ, সেদিন যদি এমন বন্দোবস্ত থাকতো, তাঁর কোলটা ছাড়া হতো না। এবছর নির্বাচনের মতো যদি কেন্দ্র বাহিনী সহযোগিতা করতো, পুলিশ সহযোগিতা করতো, তাহলে আজ আমার তামান্নাকে হারাতে হতো না, তাহলে আজ আমার তামান্না আমার কাছে থাকতো, আমার কোলে থাকতো। এই প্রজন্ম নির্বাচনী হিংসার নগ্ন রূপ দেখেছে পঞ্চায়েত নির্বাচনে। ভোট ঘোষণার দিন থেকেই শুরু হয়ে যায় খুনোখুনি, তারপর শুধুই লাশ গুনেছেন বঙ্গবাসী। 2023-এর 8ই জুলাই বাসন্তীর ফুল মালঞ্চে আমঝাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটের লাইনে দাঁড়িয়ে বোমার আঘাতে প্রাণ হারিয়েছিলেন আনিসুর। রাজনীতি তো নিজের আখের গুছিয়ে নিয়েছে, ভোটদাতা আনিসুরের পরিবারের সম্বল শুধুই আক্ষেপ। তখন সকাল 10টা, ঠিক তখন আনিসুর এই পথ দিয়ে ও যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে আত্মাইয়া তাকে বোম মারে। ঠিক এই জায়গায় কিন্তু আনিসুরের নিথর দেহটা কিন্তু এখানে শায়িত থাকে। এই নির্বাচনটা যদি সেই সময় 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় এই একইভাবে হতো, তাহলে কি আজকে আপনার প্রিয়জনকে হারাতে হতো না? পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের দিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে গুলি চলে, মারা যান রাজু নস্কর ও মঈনুদ্দিন মোল্লা। গণনার দিন ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন হাসান আলী। এবছর অস্বাভাবিক শান্তিতে মিটেছে ভাঙড়ের ভোট পর্ব। হিংসা তো দূরের কথা, কেউ গলা তুলে কথাও বলেননি। ভাঙড়ের স্বজনহারাদের বুক আর ভোটের কথায় দুরু করবে না, তবে হুহু করে উঠবেই। কোনো দুধ ঝামেলা হয়নি,
আর হচ্ছে আমার সেই সময় যদি ভোটটা শান্তিপূর্ণ হতো, আমার হাজবেন্ডটা সেই সময় মারা যেত না। এই বেগে প্রাণটা যেত না, আমার ছেলের আর হারাতো না। তো জনগণ আজকের আমার কোচি আজকের বলেছে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার জন্য কত শত মানুষ বেঁচে যাবে। গতকাল এরকম ভালোভাবে হলে এটা আর হতো না, বাচ্চাগুলো এতিম হয়ে যেত না, মা হারা বাপ হারা। পঞ্চায়েত ভোটের দিন লাঠির ঘা খেয়েছিলেন হরিহরপাড়ার রিন্টু শেখ। পরে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাজনীতি নিজের প্রয়োজন মিটিয়ে নিয়েছে, পরিবারে রিন্টু শেখের অভাব কিন্তু মেটেনি। সম্ভব তো ছিলই তো, আগে যদি হতো তাহলে হয়তো আমার ভাষাটা মারা যেত না, কিন্তু সেবার হয়নি, এবার হয়েছে, আমরা সন্তুষ্ট। এরকম শান্তিপূর্ণ নির্বাচন হোক এটাই আমরা চাই, যাতে আমাদের যে হারিয়েছে সেরকম যাতে কোনো পরিবারকে না হারাতে হয়। মুখ্য নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার নাম দিয়েছে তরজার রাজনীতি। আর স্বজনহারারা ভাবছেন, ইস, পঞ্চায়েত ভোট উপনির্বাচনে যদি এরকম একজন ভ্যানিশ কুমার থাকতেন তাহলে তাঁদের পরিজনকে এভাবে ভ্যানিশ হয়ে যেতে হতো না। সাধারণ মানুষ কি চায় দেখলেন? তামান্নার মা থেকে শুরু করে সমস্ত স্বজনহারা মানুষের কথা থেকেই পরিষ্কার এ রাজ্যের ভোট সংস্কৃতিটা অনেকটা ওই শরৎচন্দ্রের গল্পের মতো, জানেন তো? সে মনে আছে শ্রীকান্ত উপন্যাসে বহুরূপীকে বাঘ ভেবে সবাই এমন ভিড়মি খেয়েছিল যে বন্দুক আনতে বললেও কেউ এগোচ্ছিল না। সেই অসাধারণ লাইনটা, বন্দুক লাও, লাও তো বটে, কিন্তু আনেটা কি? আমাদের রাজ্যে শান্তি বিষয়টাও ওরকম দরকার, কিন্তু শান্তি, ওরা শান্তি কোথায় পাবি, শান্তি কোথায় আছে? তার থেকেও বড় কথা, শান্তিটা দেবেটা কে? হিংসার পরিবেশ বদলানো দরকার, এটা তো পরিষ্কার, সবাই জানেন, কিন্তু বদলাবে এটাকে? যদি গণতন্ত্র রক্ষা করার জন্য নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী থাকে, তাহলে এ রাজ্যে ভয়ের সংস্কৃতি রক্ষার জন্য রাজনৈতিক দলগুলো আছে। এই যে ফলতা এবং তার চারপাশের জায়গাগুলো বুঝেই দিল তো আমাদের, বুঝে গেলাম আমরা। এটাই হলো সব থেকে বড় উপলব্ধি। আরও একটা আছে, সেটা হলো এই ভোটের লড়াইটা না অনেকটা চোখের পলক ধরে রাখার মতো। আগে চোখের পাতা ফেললেই আউট। সেই জন্যেই তার প্রধান প্রতিদ্বন্দ্বীর স্নায়ু পরীক্ষা করছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিজেপি প্রার্থী 1, 2, 3, 4 করে রাউন্ড গুনে গুনে বুঝিয়ে দিচ্ছেন কোন রাউন্ডে তিনি আর কোন রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে এগোবেন বা পেছবেন, এবং শেষ পর্যন্ত কত রাউন্ডের মাথায় গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে। এটা ওনার স্পেকুলেশন, অ্যান্টিসিপেশন, কারণ উনি জানেন যে তৃতীয় রাউন্ডের পর থেকে গণনা শুরু হবে 77 নম্বর ওয়ার্ডে। তাই খুব স্বাভাবিকভাবেই তিনি হারবেন, তিনি নিজে থেকে এখন থেকেই বুঝে গেছেন। 6, 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করবো, 20 রাউন্ডে আমি জিতবো। আচ্ছা, আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। উনি লাস্ট রাউন্ড অব্দি হারবেন, যেভাবে নন্দীগ্রামে উনি বলেছিলেন যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে উনি হারবেন, 2 নম্বর ব্লকে জিতবেন, গত 2021-এ বলেছিলেন। কিন্তু ওনার কাউন্টিং নন্দীগ্রামেও মেলেনি, নন্দীগ্রামেও হেরেছিলেন, লোডশেডিং করেছিলেন বলে জিতেছিলেন। আর কলকাতার বুকে সিএসসি আছে, কলকাতায় এবার সতর্ক থাকা হবে, জেনারেটর ব্যাকআপ রাখা হবে, লোডশেডিং কলকাতার বুকে করতে দেবে না। দেখুন, শুভেন্দু অধিকারীর কথাগুলো যতই মনে করিয়ে দিক বা শুনে আপনার যতই মনে হোক যে তিনি গণৎকার বা তার দিব্য দৃষ্টি রয়েছে বলে তিনি ইভিএমের ভেতরটা পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা তো ঘটনা যে যারা রাজনীতিটা দীর্ঘদিন ধরে করেন তাদের মোটামুটি আন্দাজ থাকে যে কোন ইভিএম, কোন এলাকার ইভিএম থেকে তারা কতটা লিড পেতে পারেন বা পিছিয়ে পড়তে পারেন। আর সেটা জানেন বলেই শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিচ্ছেন যে সংখ্যালঘু প্রধান বুথের ভোট যখন গোনা হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এগিয়ে থাকবেন, আর সংখ্যালঘু প্রধান এলাকার ভোটটা গোনা হয়ে গেলেই যখন হিন্দু প্রধান এলাকায় ঢুকবেন তখন এই বিজেপি তৃণমূলকে টপকে যাবে। এগুলো তো তারা এতদিন ধরে যে কথা বলে এসছেন তারই একটা নির্দিষ্ট ব্যাখ্যা। কিন্তু আমরা যেটা বুঝি না, যেটা শুভেন্দু অধিকারীরা বোঝেন বলেই আমরা জনতার ওরা নেতা, সেটা হচ্ছে এটা জানেন তো, এটা ওই অরণ্যের প্রাচীন প্রবাদের মতো। রাজনীতিরও একটা প্রাচীন প্রবাদ আছে, সেইটা বলা হয় কি জানেন, যে নেতারা ছাড়াও নাকি এমন দুটো শ্রেণী রয়েছেন যারা হাওয়া মোরগের মতো ওই ভোটের হাওয়াটা বুঝতে পারে, ক্ষমতা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারে। দুটো শ্রেণী, 1 পুলিশ, 2 গুন্ডা।
এই দুই শ্রেণীর মানুষ নাকি আগের থেকেই পরিস্থিতিটা আঁচ করতে পারে, মানে ঠিক যেভাবে পিঁপড়েরা বুঝতে পারে বৃষ্টিটা আসছে কিনা। এবার সেজন্যই আজ দুপুর পর্যন্ত কালীঘাট থানার দায়িত্বে থাকা গৌতম দাস বিতর্কে জড়ালেন কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না। দেখুন, গৌতম দাস কালীঘাটের ওসি, কমিশন তাকে দায়িত্ব দিয়েছিল এবং তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব ছিলেন। এগুলো আপনারা সবাই জানেন। এমনকি দ্বিতীয় পর্বের ওই ভোটের দিন, যেদিন কালীঘাটে ভোট ছিল আর কি, তো সেই অঞ্চলে মুখ্যমন্ত্রীর পাড়ায় তারই আত্মীয় স্বজন ঘনিষ্ঠকে ধমকের সুরে রাস্তা থেকে সরিয়ে দিতে দেখা গেছিল তাকে। এরকম একজন অফিসার যিনি মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের উপর চোটপাট করতে পারেন, এটা দেখে সবার হয়তো মনে হয়েছিল যে বেশ কড়া অফিসার, পরোয়া করেন না কিছুর। কিন্তু তিনি যে এতটা বেপরোয়া এটা তো বোঝা যায়নি। সেই তিনি গতকাল সমাজ মাধ্যমে একটা বন্দুক হাতে, মানে একদম উঁচু দরের বন্দুক আর কি, সেটা হাতে ছবি দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন যে নতুন দায়িত্ব নেওয়ার জন্য তিনি তৈরি। এবার বন্দুকে নিশানা করতে করতে তিনি কোন দায়িত্বের জন্য মুখিয়েছিলেন সেটা আমরা ধরতে না পারলেও তৃণমূল কিন্তু ধরে ফেলেছে যে এই বন্দুকটা তাদের দিকেই তাক করা। ওই ছবি একজন পুলিশ অফিসারের উর্দি পরা অবস্থায় রাজনৈতিক বার্তা। এটা করা যায় না, বেআইনি। এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আর তৃণমূলের তরফে কমিশনকে নালিশ করার কাজটা করেছিলেন তাদের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তারপর আমরা কি দেখলাম, যে ছবিটা নিয়ে এত বিতর্ক, সেই বন্দুক সহ ছবিটা গৌতম দাস সরিয়ে ফেললেও নতুন করে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, লেখেন এবার কাউকে আবার কচু বনে ফেলার সময় হয়েছে। দেখুন, গৌতম দাস কারুর নাম করেননি, কিন্তু জয়প্রকাশ মজুমদার নিজেই সন্দেহ প্রকাশ করেন নিশ্চয়ই তাকে উদ্দেশ্য করেই এই পোস্টটা ওই পুলিশ অফিসার করেছেন। কারণ তারা হয়তো মনে পড়ে গেছিল, আপনাদেরও মনে পড়ে যাবে যে জয়প্রকাশ মজুমদার ওই করিমপুরের উপনির্বাচনে তখন তিনি ওই বিজেপিতে ছিলেন, প্রার্থী ছিলেন, ওই দুষ্কৃতীদের লাথিতে কচু বনে গিয়ে পড়েছিলেন। হয়তো তাই জন্যই তার কাছে ওই কচু বনের স্মৃতি এখনও অমলিন। আমাদেরও মনে আছে ঘটনাটার কথা, হয়তো গৌতম দাসেরও মনে ছিল বলেই মনে করছেন জয়প্রকাশবাবু। হয়তো সেই জন্যেই গৌতম দাসের এই পোস্টটাকে ইঙ্গিতপূর্ণ বলে অনেকের মনে হয়েছে, বা তারও মনে হয়েছে, ইঙ্গিত খুঁজে পেয়েছেন। এরপরেই আবার কমিশনের কাছে নতুন করে নালিশ করে তৃণমূল, এবং কমিশনও কিন্তু ব্যবস্থা নিয়েছে, পত্রপাঠ গৌতম দাসকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। কালীঘাটের নতুন ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এবার কমিশন তারা তাদের জায়গা থেকে যে কাজটা করার, তারা নিজেদের নিরপেক্ষতা বজায় রেখে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তারা কাজ করেছেন। এটা তাদের জন্য খুব ভালো বিজ্ঞাপন। এটা নিয়ে এটার মধ্যে কোনো বিতর্ক নেই, যেটা করার ছিল সেটা তারা করেছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। গৌতম দাস তার মানে নিজে বিতর্কে জড়ালেন, শুধু তাই নয়, ঘটনার মাত্র একদিন আগে ভবানীপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে ওসি বদলানোর মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলো কমিশন এবং লালবাজারকে, এবং তাতে তিনি বাধ্য করলেন। এটা কেন করলেন? তিনি কি জানতেন না যে এরকম হতে পারে, নাকি তিনিও অন্য কিছু ভেবেছেন? পাকামি করতে গেছে, ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় ইয়ে হবে। বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির সুপারিশ হয়েছে, অবিলম্বে শুধু সাসপেন্ড নয়, যে ওসি নিজের চেয়ারে নিয়েই পোস্ট দেন, যারা বন্দুক তাক করে ভাবছেন যে একদম অনেক কিছু এইসব ওই মুজরো সিংহমের এই সমস্ত ছোঁয়াচ লেগেছে। আগ্নেয়াস্ত্রটা বেআইনি ছিল না, পোস্টটা করার যৌক্তিকতা কি আছে না আছে আমি বলতে পারবো না। কি উদ্দেশ্যে করলেন, অনেক দিন নিঃশ্বাস নিতে পারছিলেন না, নতুনভাবে শ্বাস নেবার জায়গা পেয়েছেন, অক্সিজেন সিলিন্ডার দেখতে পাচ্ছেন চোখের সামনে, তাই করেছেন কিনা আমি বলতে পারবো না। আচ্ছা, যখন পুলিশ কমিশনার খালি পায়ে খিচুড়ি বিতরণ করে তখন সাসপেন্ড হয় না তো? যখন তৃণমূলের নেতাদের সঙ্গে গলাগলি করে তখন সাসপেন্ড হয় না তো? সাসপেন্ড করেছে, গায়ের জ্বালা মেটাতে কয়েক ঘন্টার ব্যাপার, উঠে যাবে। এবার দেখুন, পরপর দুটো বক্তব্য সামনে থাকলেই আপনাদের পরিষ্কার একটা ধারণা হবে যে কোথাও এটা এই বদলের ইঙ্গিতই কি এই কালীঘাট থানার প্রাক্তন ওসি পেয়েছিলেন। ওই অক্সিজেনের কথা
যেটা সজলবাবু বললেন, তাহলে এই ইঙ্গিতটা তো স্পষ্ট। রাজনীতির প্রাচীন প্রবাদ অনুযায়ী যদি সত্যি গুন্ডাদের পাশাপাশি পুলিশও পূর্বানুমানে দক্ষ হয়, রাজনৈতিক হওয়া বোঝার ক্ষমতা যদি গৌতম দাসের মতো পুলিশ অফিসারদের থেকে থাকে, তাহলে কোনো কিছুর ইঙ্গিত পেয়ে থাকলেও তারা থাকতে পারে। দেখুন, কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না। আমরা শুধু এতদিন ধরে যা শুনেছি, যা জানি এবং যা দেখলাম, তার ভিত্তিতে কিছু জিনিস বোঝার চেষ্টা করছি মাত্র। হতেই পারে বন্দুক হাতে তিনি নতুন কোনো দায়িত্ব পাওয়ার আশা করেছিলেন, কিন্তু সেই আশা সেটা যে একটা বিতর্কিত রূপ দিতে বা নিতে পারে, বা তার পরের পোস্টটা ওর যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বা ব্যক্তিগত আক্রমণ বলে কারোর মনে হতে পারে, এটা কি তিনি বুঝতে পারেননি? নিশ্চিতভাবেই এতটা না বোঝার মতো বিষয় একজন এরকম পদস্থ ব্যক্তির তো না থাকার কথা না। তাহলে সব বুঝে শুনে, এবং এটাও তার বা কারোরই না জানার কথা নয়, যে কোনো সময়ই অন্তত সাম্প্রতিককালকে মাথায় রাখলে সরকার পক্ষের অপছন্দের মতো কিছু করলে তার ফলাফলটা কী হয়, এটাও তার অজানা থাকার কথা নয়। তারপরেও তিনি এটা করলেন কেন করলেন আমরা জানি না। শুধু এইটুকুনি বুঝতে পারছি, এরকম বিতর্কিত কাজকর্ম করার পেছনে রাজনৈতিক নেতারা বলবেন এই অক্সিজেনের তিনি খোঁজ পাচ্ছেন, সব কিছুই কিছুক্ষণের ব্যাপার, এরকম একটা বিষয় বলে তারা ধরে নিতে পারেন। আমরাও মনে করতে পারি যে তাহলে তারাও কি মনে করছেন যে তিনি একটা পরিস্থিতি বদলের সম্ভাবনা দেখছেন, যেখানে পরিস্থিতি বদল মানে হয়তো এমন একটা সুস্থ পরিবেশ যেখানে তিনি অপছন্দের কাজ করলেও, অন্যায় কাজ করলেও বা সংবিধান বহির্ভূত কাজ করলেও তার কিছু হবে না। তো সেটা যদি হয়, তাহলে তো ঘুরে ফুরে আমাদের জন্য যেটা সার শিক্ষা, সেটা হচ্ছে যে রাজা বদলায়, রাজ্য বদলায় না।